আমাদের যে সেফটি সিকিউরিটি সেটা আসলে রোগী পরিষেবার সাথে যুক্ত। রোগী পরিষেবা যদি উন্নতি করতে হয়, রোগী পরিষেবা যদি উন্নত করা যায়, সেন্ট্রাল রেফারেল সিস্টেমের মাধ্যমে রোগীর রেফারেল সিস্টেম যাতে ঠিক করা হয়, হয়রানি দূর করা যায়, অর্থিক দোষ যাতে যাতে তারা দেখতে পান, তাহলে তাদের রাগ অনেক কমবে। তাদের রাগ কিসের জন্য হয়? একজন রোগী যে এই যে চিকিৎসা ব্যবস্থা আসেন, তাদের রাগ হয় এই কারণে যে তাদের দুয়ারে দুয়ারে কড়া মেরে শেষ পর্যন্ত যখন আসেন, কোন একটা রোগীর মৃত্যু যেমন ঘটে, সেই দুঃখ তারা পান, আমরাও পাই, তার রাগের সামনে পড়ি আমরা। সেই জন্য আমরা এই দাবিগুলো করেছিলাম। আমাদের 10 দফা দাবির মধ্যে কিন্তু এই দাবিগুলো রয়েছে। আমরা বলেছিলাম ভয়ের রাজনীতি দূর হোক, থ্রেট কালচার দূর হোক। কি বলেছি? যে প্রত্যেকটা কলেজে যে অভিযোগগুলো আসছে তাদের বিরুদ্ধে একটা সেন্ট্রাল ডিরেক্টিভ আসতে হবে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক পরিসর উন্মুক্ত করতে হবে। আরডিএ, রেসিডেন্ট ডাক্তারদের জন্য আরডিএ নির্বাচন এবং ইউজি স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন সুনিশ্চিত করতে হবে। আপনারা বলবেন এটা অভয়ারণ্য বিচারের দাবির সাথে কিভাবে সম্পর্কযুক্ত? কিভাবে? আমরা বলছি কিভাবে। আজকে গতকাল আশিস পান্ডে অর্থনৈতিক দুর্নীতির দায়ে সিবিআই দ্বারা গ্রেপ্তার হয়েছে। এই হচ্ছে সেই লোক যে আরজি কলেজ থ্রেট কালচারের মাথায় ছিল। এই লোকগুলোকে সন্দীপের মতো লোকেরা সিলেক্ট করে করে তাকে সিন্ডিকেট চালাচ্ছিল। তার মানে কি দাঁড়ালো? আমরা যদি একটা গণতান্ত্রিক পরিসর উন্মুক্ত করতে পারি, আসলে তাহলে এই থ্রেট কালচারকে অনেকাংশে আমরা স্ট্রাকচারালি দূর করতে পারবো। এই সামান্যগুলো তো দাবি। এই দাবি মানার জন্য আমাদের এত আন্দোলন করতে হয়, এত দিন ধরে। তারপর কি দাঁড়ালো? সাগর দত্ত একটা ঘটনা ঘটলো। সাগর দত্ত একজন রোগী, তিনি হচ্ছে মারা গেলেন। মারা যাওয়ার পর কিভাবে হলো সে ব্যাপারটা? আইসিইউতে বেড ছিল না, আইসিইউ রেফার পাঠানো হলো। রেফার পাঠিয়ে যেহেতু সেখানে বেড নেই, সেখানেই অপ্রাণ চেষ্টা করা হলো। 45 মিনিট ধরে সিপিআর দেওয়া হলো, তিনি মারা গেলেন। তাকে খুঁজতে পরিজন, তাদের সামনে করলাম আমরা জুনিয়র ডাক্তাররা। তার সাথে পিছনে কাদের টাকাতে আমরা জানি না, বেশ কিছু গুন্ডাগার্দি ঢুকলো। সেখানে আমাদের মহিলা সহকর্মীদের বলা হলো আরজিকর বানিয়ে দেওয়া হবে, অভয় বানিয়ে দেওয়া হবে। এই গোটা জিনিসটা থেকে আমরা কিন্তু আবার কর্মবিরতিতে যেতে বাধ্য হলাম। অথচ সুপ্রিম কোর্টে কি বলা হলো? যে ডাক্তাররা নাকি বেড দেয়নি। একজন রোগীকে বেড দেওয়ার দায়িত্ব ডাক্তারদের। ওই বেড গুলো কারা ঠিক করে? একটা হাসপাতালে কটা বেড থাকবে সেটা কিভাবে ঠিক হয়? এই দায় কার? আসলে সরকার আমাদের যে ন্যায় বিচারের আন্দোলন, ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন, তাকে ভয় পেয়েছে এবং সেই ভয়তে আমাদের গণশত্রু বানাতে চাইছে। আমাদের বলতে চাইছে যে ডাক্তার এক পক্ষ, রোগী আর এক পক্ষ, লড়িয়ে দিতে চাইছে। আমরা স্পষ্ট জানাতে চাই যে অভয়ার ন্যায় বিচারের দাবিতে যারা রাস্তায় রয়েছি, সেটা ডাক্তার, সেটা জুনিয়র হোক, সিনিয়র হোক, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী, রোগী পরিজন, প্রত্যেকটা মানুষ সবাই আসলে একটা পক্ষ, অভয়া পক্ষ। আর তার উল্টো দিকে যদি কেউ থেকে থাকে, তাহলে সেটা সরকার, তাহলে সেটা সরকার। সরকার ঠিক করুক যে তারা এই পক্ষে থাকবেন, আমাদের পক্ষে থাকবেন, নাকি আমাদের গণশত্রু বানাতে চাইবেন। আমরা আজকে এখান থেকে যে কর্মসূচির কথা ঘোষণা করেছি, সেটা এবার আবারও জানিয়ে দিতে চাই। আমরা দেখলাম যে যেদিকে সুপ্রিম কোর্টে এই গোটা বিষয়টা হলো, আমাদের বহু আগে থেকে দাবি ছিল যে স্বাস্থ্য দুর্নীতির দায় নিয়ে যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম, তিনি ওই সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন। তিনি দায় চাপালেন কি? যে ওই রোগী মৃত্যুর দায় সব ডাক্তারদের। আমরা এটা আবার মনে করিয়ে দিতে চাই, আমাদের দাবির মধ্যে যেমন ছিল এই থ্রেট কালচারের বিরুদ্ধে লড়াই, সেফটি সিকিউরিটির লড়াই, ঠিক তেমনি এই স্বাস্থ্য দুর্নীতির মাথায় বসে থাকা এই নারায়ণ স্বরূপ নিগম প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, তাকে কিন্তু অপসারণ করতে হবে। এই দাবি কিন্তু আমরা রেখেছি, এই দাবি কিন্তু আমাদের 10 দফা দাবির মধ্যে রয়েছে। এরপর আসি তারপরের কথায়। আমরা মহাসমাবেশ থেকে ঘোষণা করেছিলাম, সেদিনকে এত মানুষের ঢল, এত সাধারণ মানুষ, প্রত্যেকের যে বুকের আগুন, প্রত্যেকের যে আবেগ, সেই আবেগ, সেই আগুন নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি। এটা একটা গণ আন্দোলন। ফলত সেই গণ আন্দোলনকে মর্যাদা দিতে আমরা যে রোগীরা রয়েছেন তাদের প্রত্যেকের কথা বলে আমরা ঠিক করেছিলাম
এবং গতকাল আমরা জিডি করে ঠিক করেছি যে আমরা আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি, সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি। এটা যদি কেউ মনে করে থাকেন যে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে, রাজ্য সরকার ভাবছে আমাদের কাছে জনগণ নেই তাই আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি, এটা তারা ভুল ভাববেন। আসলে জনগণ আমাদের পাশে আছে এবং আমরা যে একই পক্ষ এটা বোঝানোর জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি। কিন্তু তার সাথে সাথে একই সাথে আমরা তীব্রতর আন্দোলন করছি। কি করছি? আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই ধর্মতলায় দড়ি না খসিয়ে এই সামনে আমরা জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিচ্ছি। এখানে আমরা বসে থাকবো, আমরা কাজে ফিরছি, আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমরা কাজও করছি এবং আমরা ন্যায় বিচারের দাবিতে রাস্তাতেও আছি। সেই রাস্তাটা হচ্ছে এই জায়গা। সেইখানে আমরা আজকে একটা ঘড়ি নিয়ে আমরা এসেছি। এই ঘড়ির তাৎপর্য কি? আমরা বলেছি প্রত্যেকটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে, প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে। সেই জন্য এই ঘড়িটা আমরা এই অবস্থান মঞ্চে আমরা রাখবো এবং আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে এই যে অভিভাবক, এই যে ডাক্তার, রোগী, নার্স, সাধারণ মানুষ সবার পক্ষ থেকে আমরা নিজেদের জীবন বাজি রাখবো, আমরা নিজেদের জীবন বাজি রাখবো। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। আমরা নিজেদের জীবন বাজি রেখে প্রমাণ করব যে আমাদের যে আন্দোলন, এই যে বলা হচ্ছে রাজনৈতিক কর্মবিরতি, আমাদের আর কি করার ছিল? আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছিলাম। আমরা সবার কথা ভেবে রোগীর পরিজনের কথা ভেবে এবং আমাদের নিজেদের এথিক্স, আমরা যে যন্ত্রণা ক্লিষ্ট, রাজ্য সরকার এটার সুযোগ দিচ্ছে যে আমাদের যে যন্ত্রণা, আমরা যে চিকিৎসা করতে পারছি না, আমরা চাইছে যে বারবার এরকম প্রয়োগ করা হোক এবং আমরা যাতে না ফিরতে পারি। আমরা আজকে প্রমাণ করব, আমরা ঘড়ি বেঁধে দিচ্ছি এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা আমাদের নিজেদের জীবন বাজি রাখবো। আমরা দেখবো আমাদের দাবি মানতে, এই কথা সামান্য দাবি মানতে আমাদের জীবন কেন বাজি রাখতে হলো সেটা সাধারণ জনগণ বুঝে নেবে। এরপর আসি আজকের ঘটনায়। এই কথা বলার কথা ছিল আমাদের অনেক আগে। আজকে এসএস ক্যাম্প থেকে মিছিল করে এসে আমাদের এখানে অবস্থান মঞ্চে বসার কথা ছিল এবং সেখান থেকে